ভিডিওটা বিশেষত আমার অষ্টম শ্রেণীর প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে। আমি অলরেডি 4th পেজ পর্যন্ত আমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পরিবেশ বিজ্ঞানের বিষয়ের ভিডিও অলরেডি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা 5th চ্যাপ্টার অর্থাৎ চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এই স্কুলটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ফার্স্ট যে কোশ্চেন আছে যে একটি বলের নাম লেখো যা আমাদের শক্তির অপচয় ঘটায়। ঘর্ষণ বল। অথবা আম্বারকে রেশম দিয়ে ঘষলে আম্বারে কি প্রকার তড়িৎ উৎপন্ন হয়? ধনাত্মক তড়িৎ। দুটি বস্তুর ভর স্থির রেখে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যকার মহাকর্ষীয় আকর্ষণ বলের কি পরিবর্তন হবে? পূর্বের 4 গুণ হয়। কেন কি আমরা জানি কি মধ্যকার দূরত্বের সাথে আমাদের বলটা বর্গের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ 1 অর্ধেক বলা আছে, তার মানে কি 1/2 তার হোল স্কোয়ার, তার মানে বেরো হচ্ছে কত? 4, 4 গুণ হয়। পৃথিবীর ভর বড় এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, অভিকর্ষীয় ত্বরণ জি এবং সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা আমাদের যে টেক্সট বুক সেখানেও আছে। তরলের চাপ ক্রিয়া করে আমরা জানি তরলের চাপ উপর নিচ এবং সাইড দিকেও অর্থাৎ সর্বদিকে সমানভাবে কাজ করে। হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? পচা ডিমের মতো। একটি অধাতুর উদাহরণ দাও যেটি তাপ ও তড়িতের সুপরিবাহী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পেজেই আছে। গ্রাফাইট। পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে? প্রোটন ও নিউট্রন। এবং তাকে এই প্রোটন ও নিউট্রনকে আমরা নিউক্লিয়াস বলি এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে কারা? ইলেকট্রন। একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। সেটা হচ্ছে লবণ বা খাদ্য লবণ, যার সংকেত NaCl। একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? এটা তোমাদের যে রায় মার্টিন সহায়িকা সেখানে তোমরা 28 নাম্বার পেজে পেয়ে যাবে। এটা ছিল কি একটি ছোটকে পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ ভারী একটি স্টিলের বালতি এর জলে ভাসে কেন? পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির উপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্রবণতা প্রয়োগ করবে, তাই বাটিটি জলে ভেসে থাকবে এবং পেরেকের উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই পেরেক ডুবে যায়। এর নেক্সট কোশ্চেন আসছে যে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর সঙ্গে সঙ্গে চিরুনিটি কয়েকটি কাগজের টুকরোর খুব কাছে আনলে কি ঘটবে এবং কেন? এটা রায় মার্টিনের 58 পেজে তোমরা পাবে। এই দেখো উত্তর না, প্লাস্টিক বা সেলুলয়েডের চিরুনিতে মাথার চুল আঁচড়ালে চিরুনিটিতে ঋণাত্মক ও চুলে ধনাত্মক আধান সৃষ্টি হয়। এটা একটু মনে রাখবে এই জায়গাটা। এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত চিরুনিটি নিস্তড়িত কাগজের টুকরোর কাছে আনলে কাগজের ভেতরে ঋণাত্মক আধানগুলি ধনাত্মক আধানগুলি ঋণাত্মক চিরুনির মধ্যে বিকর্ষণ অনুভব করে এবং দূরে সরে যায়। ফলে নিস্তড়িত বস্তুটির এক প্রান্ত ধনাত্মক ও অন্য প্রান্তে ঋণাত্মক তড়িতাহিত বস্তুর মতো আচরণ করে এবং ঋণাত্মক চিরুনিটি নিস্তড়িত কাগজের ধনাত্মক প্রান্তটির আকর্ষণ করে কাছে টেনে নেয়। অর্থাৎ এই সময় আমাদের তড়িৎ আবেশ সৃষ্টি হয় এবং এই চিরুনিটি নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে। নেক্সট তোমরা আছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য কী? এটা তোমরা রায় মার্টিন বইয়ে 159 পেজে তোমরা পেয়ে যাবে। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য হচ্ছে ভৌত অবস্থার মধ্যে পার্থক্য,
ধাতু হচ্ছে সাধারণ অবস্থায় কঠিন, যেমন ব্যতিক্রম কিন্তু পারদ। এটা পরীক্ষায় পড়ে, একটি তরল ধাতুর উদাহরণ দাও। উত্তর হচ্ছে পারদ। অধাতু সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। নেক্সট, ধাতু উজ্জ্বল, চকচকে ও আলোক প্রতিফলন করতে পারে, এবং অধাতু উজ্জ্বল বা চকচকে নয়, আলোর প্রতিফলন করতে পারে না। ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, নমনীয় ও প্রসারণশীল। অধাতুগুলি ভঙ্গুর হয়, হালকা ও নমনীয় ও প্রসারণশীল নয়। তাপ ও তড়িতে সুপরিবাহী ধাতু, তাপ ও তড়িতে কুপরিবাহী। ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, অধাতুকে আঘাত করলে কোনো শব্দ উৎপন্ন হয় না। ধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, অধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। নেক্সট যে কোশ্চেন আছে, যে সমযোজী যৌগ বলতে কি বোঝো? একটি গ্যাসীয় সমযোজী যৌগের অণুর প্রাথমিক গঠন লেখো। এটা পেজ 185 তোমরা পেজে পেয়ে যাবে। সমযোজী যৌগ, দেখো এখানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুই বা ততোধিক পরমাণু পরস্পর এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করার মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে আমরা সমযোজী যৌগ বলি। তার উদাহরণ কি? জল, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অনেক আছে। তার মধ্যে আমাদের মিথেনটা হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ বা সমযোজী, এটা গ্যাস। মিথেনও কিন্তু একটা গ্যাস। এই গ্যাসের আমরা যদি ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এই সমযোজী যৌগ কীভাবে গঠিত হয় তার একটা যদি অণুর গঠন দেখায়, দেখো কার্বন হচ্ছে মাঝখানে এবং তার চারদিকে চারটা হাইড্রোজেন বা এইচ আছে। কার্বনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে। চারটে ইলেকট্রন থাকে, কারণ কার্বন 6 নাম্বারে আছে, তা পারমাণবিক ক্রমাঙ্ক 6, তাহলে প্রথম কক্ষপথ 2টো এবং তারপরে কক্ষপথ 4টে। এই 4টে হ্যান্ড দিয়ে তারা কিন্তু চারজনকে একটা এইচের সাথে একটা এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। যেমন লেখা হয় মিথেন অণুতে একটি কার্বন পরমাণুর সঙ্গে 4টি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। কার্বন পরমাণুর যোজক কক্ষে অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন থাকে। এই 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেনের পরমাণুর উপর একটি একটি করে ইলেকট্রনের সঙ্গে 4টি ইলেকট্রন জোড় গঠন করে 4টি সমযোজী বন্ধন সৃষ্টি করে। এই ছবিটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট যে তোমাদের আছে, প্রাণী কোষ বিভাজনে কোন অঙ্গাণুতে অংশ নেয়? সেন্ট্রোজোম। যৌগিক ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে 384 নাম্বার পেজে পাবে। আর আত্মঘাতী থলি কাকে বলে সেটা 295 পেজে তোমরা পেয়ে যাবে। ফার্স্ট, এই অনুবীক্ষণ যন্ত্রগুলির মধ্যে পার্থক্য কী? যৌগিক অনুবীক্ষণ যন্ত্র দৃশ্যমান আলোক দ্বারা ঘনবস্তু লক্ষ্যবস্তুকে আলোকিত করা, আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কণার সূক্ষ্ম সূক্ষ্ম রশ্মি বা প্রবাহ দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্ব করা। কাজ নির্মিত লেন্স ব্যবহার করা হয়। এখানে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে ম্যাগনেটিক লেন্স রূপে ব্যবহার করা হয়। এখানে সর্বাধিক 1500 থেকে 2000 গুণ বড় করে দেখায়, এবং এখানে 1 লাখ থেকে 5 লাখ গুণ পর্যন্ত বড় করে দেখাতে পারে। তোমাদের বইয়ে দেখবে এই ডাটাগুলো একটু চেঞ্জ আছে, তোমরা বইয়েরটাই তোমরা পারলে লিখবে। বিবর্ধিত প্রতিবিম্ব খালি চোখে দেখা যায়, আর বিবর্ধিত প্রতিবিম্ব অস্থায়ীভাবে ফ্লুওরসেন্ট অর্থাৎ পর্দায় বা স্থায়ীভাবে ফটোগ্রাফি প্লেটে দেখা যায়। এগুলো বিকিরণজনিত অনুপস্থিত এবং বিকিরণজনিত উপস্থিত। নেক্সট যে কোশ্চেন, যে আমাদের আত্মঘাতী থলি বলতে কি বোঝো এবং কেন বলা হয়? মানে আত্মঘাতী থলি কাকে বলা হয় এবং কেন বলা হয়? না, আমরা নর্মালি জানি আত্মঘাতী থলি আমরা লাইসোজোমকে বলে থাকি। কেন বলা হয়? না, বিশেষ করে লাইসোজোমের আমাদের লাইসোজোমের শরীর থেকে এক ধরনের যে উৎসেচক নিঃসৃত হয়, সেই উৎসেচক দ্বারাই কিন্তু লাইসোজোম নিজের কোষকেই ধ্বংসপ্রাপ্ত করে। তার জন্য আমাদের লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। এই পোর্শনটা তোমরা একটু পড়ে নেবে। নেক্সট আমাদের কোশ্চেন আছে যে একটা বাম দিক ডান দিক মিলানো আছে, কি না উদ্ভিদ কোষে যথাক্রমে খাদ্য সংশ্লেষ ও ভাঙন করে, আর 2 নম্বর আছে কি প্রাণী কোষে যথাক্রমে প্রোটিন সংশ্লেষ ও পাচন করে। এখানে এই প্রথম কোশ্চেনের সাথে উত্তর হচ্ছে কি প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া, এবং বিয়ের অপশানটার উত্তর হচ্ছে কি রাইবোজোম ও লাইসোজোম। তো এই ছিল আমার ভিডিও।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে নিউ ভিউয়ার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।